আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা টাইপ দেখব। একটা হলো বিভক্তিকরণ আর একটা হলো ক্ষেত্রফল নির্ণয়। তো বিভক্তিকরণটা আগে আমরা দেখি। বিভক্তিকরণ হলো প্রথমটা হলো অন্তর্বিভক্তিকরণ। এই বিভক্তিকরণ থেকে মাঝে মধ্যেই দেখা যায় যে প্রশ্ন এসে গেছে। তো এগুলোর বেসিক জানা থাকলে আর শর্টকাট জানা থাকলে তোমরা সহজেই রিয়েলাইজ করতে পারবে এবং সেগুলো অ্যান্সার করতে পারবে। তো আমরা ধরে নিই একটা সরলরেখার এ এবং বি বিন্দু দেওয়া আছে। যে সরলরেখার এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দ্বয় হলো x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। তো এ এবং বি বিন্দুকে যদি পি বিন্দু m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে x m × x2 প্লাস n × x1 ভাগ m প্লাস n, অর্থাৎ এটা যাবে এটার সাথে, এটা যাবে এটার সাথে। একইভাবে y m × y2 প্লাস n × y1 ভাগ হলো m প্লাস 1। এটা হলো অন্তর্বিভক্তিকরণ সূত্র। তারপরে হলো বহির্বিভক্তিকরণ সূত্র। বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে দেখা যায় যে একই সরলরেখার পি এবং কিউ বিন্দু এই সরলরেখাকে আর বিন্দু m:1 অনুপাতে বহির্বিভক্ত করে। ওইটা ছিল অন্তর্বিভক্ত করে, এটা হলো বহির্বিভক্ত করে। পি এবং কিউ বিন্দুকে আর বিন্দু m:1 অনুপাতে বহির্বিভক্ত বলতে বোঝানো হয় এই পি থেকে আর পর্যন্ত হলো m ভাগ, আর কিউ হতে আর পর্যন্ত হলো n ভাগ। তাহলে পি হতে কিউ বিন্দুর ভাগ হলো m - n ভাগ। এইটুকু বুঝতে হবে। আমরা সেটাই লিখছি যে ধরি পি এবং কিউ বিন্দুকে আর বিন্দুটি m:1 অনুপাতে বহির্বিভক্ত করলো, তাহলে পি হতে আর পর্যন্ত হলো m ভাগ, কিউ হতে আর পর্যন্ত হলো n ভাগ। এখানে যেহেতু বলছে পি এবং কিউ বিন্দুকে, যদি বলা থাকতো কিউ এবং পি বিন্দুকে m:1 অনুপাতে কিউ এবং পি বিন্দুকে আর বিন্দু, তাহলে আর বিন্দু এদিকে থাকতো, এই পাশে থাকতো। কিউ এবং পি বিন্দুকে যদি আর বিন্দু এদিকে যদি আর থাকতো, কিউ এবং পি বিন্দুকে আর বিন্দু যদি m:1 অনুপাতে বহির্বিভক্ত করতো, তাহলে কিউ হতে আর এর দূরত্ব হতো m ভাগ, পি হতে আর এর পর্যন্ত হতো n ভাগ। এই ভাগটা বোঝার কারণ আছে, এটা পরে আমি বলতেছি। তো এই পি এবং কিউ বিন্দুকে আর বিন্দু m:1 অনুপাতে বহির্বিভক্ত করলে পি এর স্থানাঙ্ক যদি হয় x1 y1, কিউ এর স্থানাঙ্ক যদি হয় x2 y2, তাহলে আর এর স্থানাঙ্ক যদি হয় xy, এদের মধ্যে সম্পর্ক হলো x এই যে এই m যাবে x2 এর সাথে, m × x2 মাইনাস এই n যাবে x1 এর সাথে, মাইনাস n × x1 ভাগ হলো m - n। তারপরে হলো y এর স্থানাঙ্ক হবে m × y2 মাইনাস n × y1 ভাগ হলো m - n। এটা এই চারটা মনে রাখবে, মুখস্থর মতো করে রাখবে। রিটেনের ক্ষেত্রে বা দেখা যায় যে অনেক সময় সৃজনশীলে উত্তর করতে এগুলো লাগে। আর শর্টকাট টেকনিকও আমি পরে দেখিয়ে দিচ্ছি। শর্টকাট সেটা MCQ এর ক্ষেত্রে সরাসরি উত্তর দেওয়া যায়। যেহেতু তোমরা ভর্তি পরীক্ষা দিবে, এগুলো লাগবে না। এগুলো আসলে বেসিকের জন্য তোমাদের জানা থাকা জরুরি, তাই আমি জানিয়ে দিলাম। চলো পরের পেজে যাই। অন্তর্বিভক্ত। দেখো সে আগের মতো এখানে দেখো শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করবে। শর্টকাট কি, এখানে হলো পি বিন্দু দেওয়া আছে আর হলো কিউ বিন্দু দেওয়া আছে। পি বিন্দু স্থানাঙ্ক হলো 1, 2, কিউ বিন্দু স্থানাঙ্ক হলো 7 এবং 5। এখানে বলা আছে যে পি এবং কিউ বিন্দুকে আর বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে? এটা বের করার টেকনিক হলো, দেখো এখানে ছিল 1 থেকে এখানে কত গেছে? 7। তাহলে x এর স্থানাঙ্ক বা ভুজের স্থানাঙ্ক 7 - 1 পরিবর্তন হয়েছে 6। 1 থেকে তো 7 বড়, তাহলে 6 বাড়ছে। এখানে হলো 2, এখানে হলো 1, এখানে হলো 2 ঘর
এখানে হলো 1 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে 2 আর হলো 1, অর্থাৎ 3 ঘর, 3 ঘরের পরিবর্তন ঘটছে। 3 ঘরের পরিবর্তনের জন্য বাড়ছে 6, তাহলে 2 ঘরের পরিবর্তনের জন্য কত বাড়বে? 3 ঘরের পরিবর্তনের জন্য বাড়ছে 6, 1 ঘরের পরিবর্তনের জন্য বাড়লো 2, তাহলে 2 ঘরের পরিবর্তনের জন্য বাড়বে 4। তাহলে 1 এর সাথে 4 যোগ করলে বাড়ছে, এই জন্য যোগ করব 1 যোগ 4 5। তারপরে এটা দেখো কোটি স্থানাঙ্ক, দেখো কোটি স্থানাঙ্ক এটা হলো কোটি, এখানে ছিল 2, এখানে হয়েছে 5, অর্থাৎ 3 বাড়ছে, 3 ঘরের জন্য 3 বাড়ছে। তাহলে এখানে 2 ঘরের জন্য কত বাড়বে? 2 ঘরের জন্য সিম্পল, এখানে 3 ঘরের জন্য 3 বাড়লো, তাহলে 2 ঘরের জন্য বাড়বে 2, তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 4, এই যে 2 এর সাথে, অর্থাৎ আর বিন্দু স্থানাঙ্ক হবে 5 4। এখন আমরা এটাই আসি, এটাতে বলা আছে যে পি এর স্থানাঙ্ক হলো -1 0, কিউ এর স্থানাঙ্ক বলা আছে 7 8। এই দুইটা বিন্দুকে আর বিন্দুটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আর এর স্থানাঙ্ক কত? তোমার হয়তো এইটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, এটা নির্ণয় করতে হবে। তোমার হয়তো এইটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এই দুইটা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, তাহলে চলো এটা দেখি। এখানে হলো 3 ঘর, অর্থাৎ এই যে 1 ঘর 2 ঘর, 1 2 3 4, অর্থাৎ 4 ঘর, এই বিন্দুর কথা বলছে। তাহলে 4 ঘর, 4 ঘরের জন্য পরিবর্তন দেখো কত হয়েছে, -1 থেকে 7 হয়েছে। -1 তো ছোট, 7 তো বড়, তাহলে এখানে কি হয়েছে? বাড়ছে, তাই না? তাহলে 7 মাইনাস, আর হলো এখানে হলো -1, এই যে -1, তাহলে হলো 7 + 1 মানে হলো 8। তাহলে পরিবর্তন হয়েছে 8, 4 ঘরের জন্য পরিবর্তন হয়েছে কত? 8। তাহলে 8 বাড়ছে, 8 কিন্তু বাড়ছে, এখানে বুঝো ব্যাপারটা। 4 ঘরের জন্য পরিবর্তন হয়েছে 8, অতএব 1 ঘরের জন্য পরিবর্তন হয়েছে 2, অতএব 3 ঘরের জন্য পরিবর্তন হবে 6। তাহলে -1 এর সাথে আমরা 6 যোগ করব, -1 এর সাথে 6 যোগ করলে থাকে 5, তাহলে এখানে ভুজের স্থানাঙ্ক হবে 5। এখানে দেখো কোটির স্থানাঙ্ক 0 থেকে 8 হয়েছে, তাহলে কি হয়েছে? 4 ঘরের জন্য 0 থেকে 8 হওয়া মানে 8 বাড়ছে। তাহলে 4 ঘরের জন্য যদি 8 বাইরে থাকে, তাহলে 1 ঘরের জন্য কত বাড়বে? 1 ঘরের জন্য বাড়বে হলো 2, তাহলে এখানে 3 ঘরের জন্য কত বাড়বে? 6, এখানে 0 আর হলো সাথে হলো 6 যোগ করলে থাকবে এখানে 6। এগুলো যখন তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে তখন আরও তোমরা ফাস্ট করে ফেলতে পারবে। এখানে আমি তোমাদের বলতেছি তাই একটু সময় লাগতেছে। তোমাদের একটা কথা বলে রাখি, অ্যাডমিশনের সময় মানে ভর্তি পরীক্ষার সময় প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 36 সেকেন্ড করে সময় থাকে। এই 36 সেকেন্ডের মধ্যে তোমার ওই এমসিকিউটা পড়তে হবে, ওইটা বুঝতে হবে, তারপর ওইটা আবার করতে হবে। এই সময়ের মধ্যে দেখা যায় যে ওই আগের যে সূত্রগুলো দেখালাম আগে, ওগুলো দিয়ে করতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে। আর তুমি যদি এইভাবে শর্টকাট করতে পারো, তোমার এটাতে বেশি সময় লাগবে না। তোমরা যখন এটা নিজের অ্যাপ্লাই করবে, বড় জোর 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। এখন আসি এটাতে দেখো -6 5, পি বিন্দুর স্থানাঙ্ক -6 5, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই, আর বিন্দুর স্থানাঙ্ক -3 2। এখানে দেখা যাইতেছে যে এটাকে এই পি এবং কিউ বিন্দুকে আর বিন্দু 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এইটুকু কিন্তু 3, এটা কিন্তু বহির্বিভক্ত বলে নাই, আমি হয়তো ডাকটা লিখি নাই, আমি বোঝানোর জন্য এইভাবে লিখছি। পি এবং কিউ বিন্দুকে আর বিন্দুটি 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে দেখো এখানে কয় ঘর? 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, যেহেতু 3:2, আর এখানে 2 ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে এখানে দেখো 3 ঘরের জন্য বা 3 ভাগের জন্য পরিবর্তন ঘটছে কত? এখানে ছিল -6, এখানে ছিল -3। এই -6 কিন্তু ছোট, -3 কিন্তু বড়। তাহলে -6 থেকে -3 যাওয়া মানে কি? এটা আস্তে আস্তে বাড়তেছে না? তাহলে -3 আর মাইনাসে +6, এখানে হলো 3, তাহলে 3 বাড়ছে। দেখো 3 ঘরের জন্য বাড়ছে 3, তাহলে 3 ঘরের জন্য 3 বাড়লো, তাহলে অর্থাৎ প্রতি ঘরের জন্য 1 কইরা বাড়তেছে, তাই না? তাহলে এখানে -3 ছিল, তাহলে এখানে 2 ঘর গেছে। তাহলে এই -3 থেকে 2 ঘর যদি বাড়ে, তাহলে -3 এর সাথে যদি 2 যোগ করি, তাহলে আমরা এখানে ভুজের স্থানাঙ্ক পাবো, কারণ এখানে -3 থেকে আরও 2 বাড়বে। এখানে যেহেতু -6 থেকে 3 ঘরের জন্য 3 বাড়ছে, এখানে -3 থেকে -3 থেকে এখানে 2 ঘরের জন্য 2 বাড়বে, তাহলে -3 যোগ হলো 2 = -1। তাহলে এটার ভুজের স্থানাঙ্ক হবে -1।
কোটির স্থানাঙ্ক দেখি, কোটির স্থানাঙ্ক 5 থেকে 2 হয়েছে, তাহলে 3 ঘরের জন্য 5 থেকে 2 হওয়া মানে কি 3 ঘরের জন্য পরিবর্তন হয়েছে। 5 থেকে 2 হওয়া মানে কি 5 থেকে 2, 5 বড় 2 ছোট, তাহলে এখানে হলো সংখ্যাটা কমতেছে। এখন কমে কত কমছে, 3 কমছে। 5 থেকে 2 হওয়া মানে 3 কমা 5 - 2 = 3, তাহলে 3 ঘরের জন্য কমছে 3, তাহলে এখান থেকে কমবে আরও 2, যেহেতু এখানে 2 ঘর, এই যে এই 2 থেকে এইখানে যেহেতু 1 করে কমতেছে কোটির ক্ষেত্রেও, তাহলে এখান থেকে 2 থেকে কমে হবে আরও 2 কমবে, তাহলে 2 থেকে 2 গেলে থাকে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা শর্টকাটেই করে ফেলতে পারবে, তোমাদের 5 সেকেন্ড সময় লাগবে বা 10 সেকেন্ড সময় লাগবে। এখন এটা ভর্তি পরীক্ষা এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এটা দেখো আমি কিভাবে শর্টকাট করে ফেলি। এখানে বলা আছে 1 - 1 এবং 8, 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত। অর্থাৎ বলা আছে 2টা বিন্দু দেওয়া আছে, এটা বিন্দু হলো 1 - 1 পি বিন্দু, এটা হলো কিউ বিন্দু, দেওয়া আছে 8, 6। এখন কি বলা আছে যে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে 3:4, তাহলে ধরে নিলাম এই বিন্দু স্থানাঙ্ক ধরলাম আর, এই বিন্দুটা বলা আছে যে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করছে 3:4, তাহলে এইখানে হলো 3 ভাগ, এখানে হলো 4 ভাগ, মোট কয় ভাগ 7 ভাগ। দেখো 7 ভাগের জন্য পরিবর্তন কত ঘটছে 8, এখানে হলো 1 থেকে বাইরে হয়েছে 8, তাহলে 8 থেকে 1 গেলে থাকে 7, অর্থাৎ 7 বাড়ছে, তাহলে 7 ঘরের জন্য বাড়ছে 7, তাহলে এখানে 3 ঘরের জন্য কত বাড়বে 1, কারণ 7 ঘরের জন্য 1 বাড়ছে 7 বাড়ছে, তাহলে 1 ঘরের জন্য বাড়বে 1, তাহলে 3 ঘরের জন্য 3 বাড়বে, 1-এর সাথে 3 যোগ করলে থাকে 4। এখন কোটির স্থানাঙ্ক দেখো -1 থেকে হয়েছে 6, এখানেও দেখো 6 বিয়োগ a মাইনাস 6 বিয়োগ এই মাইনাসে মাইনাসে প্লাস এই হলো 7, 6 এর একে 7, তাহলে এখানে কি বললো যে -1 হলো ছোট, 6 হলো বড়, তাহলে এই স্থানাঙ্কটাও কোটির স্থানাঙ্কটাও বাড়ছে, তাহলে 7 ঘরের জন্য বাইরে এখানে হয়েছে 6, অর্থাৎ 7 ঘরের জন্য 7 বাড়ছে এই কোটির ক্ষেত্রেও, তাহলে 1 ঘরের জন্য বাড়ছে 1, তাহলে 3 ঘরের জন্য বাড়বে 3, তাহলে -1 এর সাথে 3 যোগ করলে থাকে 2। এটাই হলো উত্তর। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন বলছে যে 4703 বিন্দুদ্বয় এর সংযোগ রেখাকে x অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা হলো এটা x অক্ষ, তাহলে আমরা একটা 47 বিন্দু নেই, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, এটা হলো 47 বিন্দু। আর হলো 03 বিন্দু, 03 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ x অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। 03 বিন্দু হলো এটা। এটা হলো 47 বিন্দু, এটা হলো 03 বিন্দু। তাহলে দেখো এই স্থানাঙ্কটা কি হবে, x অক্ষের উপর y এর স্থানাঙ্ক কিন্তু 0, কারণ x অক্ষের উপর y এর স্থানাঙ্ক 0 থাকে, এটা কিন্তু তোমরা জানো আশা করি। তাহলে আমরা x এর স্থানাঙ্কটা জানি না, এখানে কি এটা আমরা p ধরলাম, x এর স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক এখানে 0। তাহলে দেখো এটা ছিল 47 বিন্দু, এটা ছিল 03 বিন্দু, এই বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করছে সেটা বলছে, কত অনুপাতে বিভক্ত করছে সেটা প্রশ্ন করছে, তোমাকে বলে নাই যে অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে। তাহলে আমরা দেখি, এখানে দেখো এটা কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এটা কি বহির্বিভক্ত করছে। এখন কত অনুপাতে বহির্বিভক্ত করছে সেটা আমরা দেখি, এটা থেকে এটা কত, এটা থেকে এটা কত। দেখো 7 থেকে এইখানের পরিবর্তন ঘটছে কত, 7 কমছে, কারণ 7 থেকে 0, 7 - 0 = 7, তাহলে এখানে 7 পরিবর্তন ঘটছে, অর্থাৎ এইটুকু হলো 7 ভাগ,
এইখানে হলো 3 থেকে এই পর্যন্ত কত কিভাবে পরিবর্তন ঘটছে, এখানে 3 থেকে পরিবর্তন ঘটছে, এটাও শূন্যই হয়েছে, তাহলে এখানে হলো 3-তে 3 কমছে, অর্থাৎ 3 ভাগ পরিবর্তন ঘটছে, অর্থাৎ 7:3 বিন্দুতে বহির্বিভক্ত করে। অ্যান্সার। এখন আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে হলো বহির্বিভক্ত। বহির্বিভক্ত দেখো, এখানে দেখো আমি এখানে বেশি উদাহরণ আঁকাই নেই, এটা আমি বুঝাই। দেখো এটা বলা আছে এ বিন্দু স্থানাঙ্ক 5, 9, বি বিন্দু স্থানাঙ্ক 3, 4। এখানে বলা আছে যে এ এবং বি বিন্দুকে এই সি বিন্দুটা 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে। আমি একটু আগে কি বলছিলাম, এ এবং বি বিন্দুকে সি বিন্দু 3:2 অনুপাতে বিভক্ত করার মানে হলো এইখান থেকে এটা হলো 3 ভাগ, এখানে 3 ভাগ, আর বি বিন্দু থেকে এটা হলো 2 ভাগ। এ এবং বি বিন্দুকে 3:2 মানে বিভক্ত করা, এখান থেকে এইটুকু হলো 3 ভাগ, বি থেকে সি পর্যন্ত হলো 2 ভাগ, এ থেকে সি পর্যন্ত হলো 3 ভাগ। এইটুকু মাথায় রাখবে বহির্বিভক্তর ক্ষেত্রে। তো এইখানে যদি এইখান থেকে যদি এই পর্যন্ত হয় 3 ভাগ, এইখান থেকে যদি এইটুকু হয় 2 ভাগ, তাহলে এইটুকু কয় ভাগ? এইটুকু 1 ভাগ। হয়তো চিত্র দেখে বোঝা যাইতেছে না, চিত্র দেখে এইটুকু ছোট মনে হইতেছে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত হলো 1 ভাগ, আর এইখানে হলো 2 ভাগ। এটা বোঝা যাইতেছে না, এই কারণ আমি এই বিটা এইদিকে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দেই নাই ভুলে। যাই হোক, এইখানে হলো 1 ভাগ, এখানে 1 ভাগ, এইখানে 1 ভাগ। তাহলে এই 1 ভাগের জন্য পরিবর্তন কত ঘটছে আমরা সেটা দেখি। 5 থেকে 3 হয়েছে, অর্থাৎ 2 কমছে, 1 ভাগের জন্য 2 কমছে। তাহলে এখানে 2 ভাগের জন্য কত কমবে? 4 কমবে। 3 - 4 = -1। তাহলে এখানে ভুজের স্থানাঙ্ক হবে -1। এখানে দেখো এখানে হলো 1 ভাগের জন্য 9 থেকে 4 হয়েছে, অর্থাৎ 5 কমছে। এখানে হলো 2 ভাগের জন্য কত কমবে? 4 - 2 ভাগের জন্য 10, 4 - 2 ভাগের জন্য 10, -6, -1, -6। এটাই হলো এটার অ্যান্সার। এখানে দেখো একটা প্রশ্ন আছে যে এটা কোন একটা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, আমি সেটা লিখতে ভুলে গেছি। যাই হোক, 1.5 এবং 3.2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখায় x অক্ষকে কোন অনুপাতে বহির্বিভক্ত করে? এটা আমরা দেখি ওই যে ওই আগের মতোই একটা প্রশ্ন। এটা হলো x অক্ষ, এটা x অক্ষ এদিক। এখানে কি বলছে? 1.5 বিন্দু, 1 2 3 4 5, এটা হলো 1.5 বিন্দু, 3.2 বিন্দু, 2 3 1 2, 3.2 বিন্দু। এখন কি বলছে? x অক্ষকে কোন অনুপাতে বহির্বিভক্ত করে? তাহলে আমরা এটা আঁকাই। এই যে x অক্ষ, এখন বলা আছে যে এটা স্থানাঙ্ক 1 5, এটা স্থানাঙ্ক 3 2। তাহলে এই বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করে? এই x অক্ষে y স্থানাঙ্ক 0, তাহলে এটা আমরা ধরে নিলাম স্থানাঙ্কটা হলো p0। তাহলে 0 যদি ধরে নেই, দেখো কোটি স্থানাঙ্কের মধ্যে কি পরিবর্তন ঘটছে? এখানে 5 থেকে 2 হয়েছে, আর এখানে 5 থেকে 0 হয়েছে, অর্থাৎ 5 ঘরের পরিবর্তন ঘটছে। তাহলে এইটুকু হলো 5 ধরলাম, 5, আর হলো এখান থেকে দেখো 2 থেকে 0 হয়েছে, তার মানে কি 2 ঘর, 2, অর্থাৎ 5:2 অনুপাতে বহির্বিভক্ত। এগুলো হলো শর্টকাট ট্রিক। তোমরা যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাকে পরবর্তীতে বুঝাবো। তোমাদের সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। বহির্বিভক্ত। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাটে আসি। ক্ষেত্রফল নির্ণয়ের আগে বেসিকটা দেখে নিই। ধরো একটা ত্রিভুজের 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ এর স্থানাঙ্ক হলো 1 2, বি এর স্থানাঙ্ক হলো 4 7, সি এর স্থানাঙ্ক হলো 3 6। আমরা সাধারণভাবে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করি? তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে যে কোনো একটা বিন্দু নেই, সেই বিন্দুটা আগে লিখি, তারপরে বাকি 2টা বিন্দু লিখি। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যেভাবে লেখার সমস্যা নেই। এখানে সামনে পরম মান দিতে হবে, কারণ ঋণাত্মক মানটা
ঋণাত্মক মানটা অ্যাভয়েড করার জন্য। কারণ হলো ক্ষেত্রফলের মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে এখানে 1 2 নিলাম, তারপরে 3 6 নিলাম, এখানে 4 7 নিলাম, তারপরে আগে যেটা লিখছিলাম সেইটাই লিখলাম। এইভাবে আমরা নির্ণয় করি। যাই হোক, এখানে একটা মান আসবে, এইভাবে গুণ করতে হবে। 6 3 7 21, 6 আর 21 হলো 27, 4 2 8, 27 আর 8 হলো 35, 35 হাফ ইন্টু 35 মাইনাস 3 2 6, 424, 24 7, 6 আর 24 হলো 6 আর 24 হলো কত? 6 424, 3 2 6, 24 আর 6 হলো 30, 7 30 আর 7 হলো 37। তাহলে 35 থেকে 37 গেলে থাকে -2, ঋণাত্মক মান আসবে না। হাফ ইন্টু 2 2, অর্থাৎ 1 বর্গ একক। যাই হোক, এখন এটা করতে কিন্তু তোমার এতগুলা বিন্দু নিয়ে কাজ করা লাগে। এগুলো মান যদি একটু ঋণাত্মক দেওয়া থাকে, দেখা গেল এখানে -1 থাকলো, এখানে -3 থাকলো, এখানে -2 থাকলো, এখানে -7 থাকলো, এখানে -2 থাকলো, দেখা যায় যে মাইনাস প্লাস এইসব হিসাব করতে করতে অনেক সময় দেখা যায় যে 4টা নিয়ে কাজ করতে অনেক সময় টাইম লেগে যায়। ওই যে বললাম 36 সেকেন্ড সময় লাগে। তাই এটার একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা হলো, ধরো তোমার একটা ত্রিভুজের এই 2টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু দেওয়া আছে। এখন কথা হলো যে এই 3টার যে কোনো একটাকে তুমি সিলেক্ট করবা। সিলেক্ট কইরা তুমি সহজ একটাকে সিলেক্ট করবা, সেটাকে সিলেক্ট করে 0 বানাবা। এখন এটাকে 0 কিভাবে বানান যায়? ভুজের স্থানাঙ্ক যদি তুমি 1 বিয়োগ করো, তাহলে সেটা হলো ভুজের স্থানাঙ্ক, ধরো 1 বিয়োগ করলাম, সেটা হলো 0 আসলো। এখানে হলো 3 বিয়োগ করলে যে কোটির স্থানাঙ্ক 0 আসলো। তাহলে এইখানে তুমি যা বিয়োগ করবা, পরের দুইটাতেও ভুজের এবং কোটিতে তাই বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা ভুজের স্থানাঙ্কের ক্ষেত্রে 1 বিয়োগ করলাম, এইখানেও আমরা ভুজের স্থানাঙ্কের ক্ষেত্রে 1 বিয়োগ করব, অর্থাৎ আমরা 4 পাবো। কোটির স্থানাঙ্ক এখানে আমরা কত পাবো? এখানে আমরা 3 বিয়োগ করেছিলাম, 1 থেকে 3 বিয়োগ করলে থাকে -2। এইখানে হলো আমরা 7 থেকে 1 বিয়োগ করলে থাকে 6, আর হলো 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5। এখন কথা হলো যে এটা তুমি সরাসরি এখন ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। সেটা কেমনে? সেটা হলো এই যেটা, এখন এই হাফ ইন্টু লিখবা, এটার সাথে এইটার ভুজের সাথে এই 0 0 এটার দিকে দৃষ্টিপাত, এটার কোনো দরকারই নেই। তাহলে 4 এর সাথে এই যে এটার ভুজের সাথে এটার কোটির গুণ করবা, 4 5 20 20, আর এটার কোটির সাথে এটার ভুজ গুণ করবা, এখানে একটা মাইনাস দিবা, আর এইটার কোটির সাথে এটার ভুজ, 6 2 12, আর হলো -12। তাহলে হাফ ইন্টু 20 + 12 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 32, অর্থাৎ 16 বর্গ একক। 16 বর্গ একক। এইভাবে তুমি সরাসরি করে ফেলতে পারবা। আর এইভাবে দেখা যায় যে 3টা নিয়ে কাজ করার ক্ষেত্রে তোমার প্রথমে এইভাবে 1 3 লিখতে হইতো, তারপরে 5 1 লিখতে হইতো, তারপরে 7 8 লিখতে হইতো, তারপরে 1 3 লিখতে হইতো। দেখছো, তোমাকে 4টা নিয়ে কাজ করতে হইতো। আর এখানে তুমি 2টা নিয়ে কাজ করলেই হয়ে যায়। তোমার এইভাবে গুণ করতে হইতো, এইভাবে করতে হইতো, এইভাবে করতে হইতো, এইভাবে করতে হইতো, এইভাবে এগুলো কইরা তারপরে হিসাব করতে হইতো। কিন্তু এইভাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমরা পরে দেখি, এখানে দেখো একটা প্রশ্ন এসেছিল যে x1 y1 x2 y2 এবং 0 0 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখন এখানে আমি কি বলছিলাম যে 0 0 যদি থাকে, 0 0 যদি থাকে তাহলে তো চিন্তাই নাই। ওইখানে 0 0 দেওয়া ছিল না, আমরা 0 0 বানাই নিছি। তাহলে এখানে 0 0 যেহেতু দেওয়াই আছে, তাহলে কোনো চিন্তাই নাই। আমি বলছিলাম যে 0 0 দিকে দৃষ্টি দিবা না, এটার সাথে এটার ভুজের সাথে গুণ করবা এটার কোটি। তাহলে আগে হাফ লিখলাম, তারপরে পরম মান দিলাম, এটার ভুজের সাথে গুণ করবা এটার কোটি, x1 × y2 মাইনাস এটার কোটির সাথে গুণ করবা এটার ভুজ, y1 × x2। এটাই হলো উত্তর। এখন দেখো এটা যে 12 3 2 3 এবং -11 2 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে দেখো সোজা কোনটা, মানে ছোট কোনটা, এটা ছোট। তাহলে এটাকে আমরা 0 বানাই ফেলি। এটাকে 0 বানাই ফেললে থাকে হলো 2, ভুজ থেকে 2 বিয়োগ করলাম, কোটি থেকে 3 বিয়োগ করলাম, 0 0। এইখানে তাহলে আমরা ভুজ থেকে 2 বিয়োগ করছিলাম, 12 থেকে 2 বিয়োগ করলে থাকে 10, কোটি থেকে 3 বিয়োগ করছিলাম, তাহলে এখান থেকে 3 বিয়োগ করলে থাকে 0। আবার এইখানে -11 থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকে হলো -13, আর এইখানে কি থাকে 2 থেকে 3 বিয়োগ করলে থাকে -1। তাহলে ক্ষেত্রফলটা হলো হাফ ইন্টু এটার ভুজের সাথে এটার কোটি গুণ, তাহলে -10। এই যে এই মাইনাস আর হলো এই 10, -10। এখন এইখানে দেখা যায় যে -13 আছে আর এখানে 0 আছে। 0 গুণ 0-র সাথে এইখানে 13 গুণ করলে থাকে হলো 0, -0।
হাফ ইন্টু এখানে মাইনাসটা আর মাইনাস থাকবে না, পরম মানের কারণে 10 হবে 5, অর্থাৎ 5 বর্গ একক। দেখো এখন এটা আমরা দেখি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স ইজ ইকুয়াল টু পি এবং ওয়াই ইজ ইকুয়াল টু কিউ রেখা দ্বারা চতুর্ভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথমে এক্স অক্ষ আঁকি, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পি, এক্স ইজ ইকুয়াল টু পি লেখা হলো এটা, ওয়াই ইজ ইকুয়াল টু কিউ লেখা হলো এটা। তাহলে এইটুকুর দূরত্ব হলো পি, অর্থাৎ বাহুটার দূরত্ব হলো পি, এই বাহুটার দৈর্ঘ্য হলো পি, আর এইখান থেকে এইটুকু হলো কিউ। তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি, একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র না? আমরা কি জানি আয়তর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল হলো পি কিউ। অ্যান্সার। হ্যাঁ, তোমরা আমাকে বলছিলে মেসেজ করে যে আমি কিভাবে ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখি। সেই ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখার কিছু আসলে অনেকে অনেক সহজ টেকনিক ব্যবহার করে থাকে, কিন্তু আমি সাধারণত আমার মতো করে মনে রাখতাম। এগুলো তোমার কাছে সহজ নাও লাগতে পারে, তোমার কাছে কঠিনও লাগতে পারে, যেহেতু তোমরা আমার কাছে জানতে চাইছো যে আমি কিভাবে মনে রাখছি। এর থেকেও সহজ টেকনিক অনেকভাবে জানতে পারে, তোমরা সেটা জানলে সেগুলো মনে রাখতে পারো। কিন্তু আমারটা যেহেতু জানতে চাইছো তাই আমি তোমাদেরকে আমারটা জানাচ্ছি। ত্রিকোণমিতিক মানের ক্ষেত্রে সাইন, কজ এবং ট্যান এই তিনটার মান যদি তুমি জানতে পারো, তিনটার 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হলো 90 ডিগ্রি, আর হলো 45 ডিগ্রি, এই পাঁচটা, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে চারটা আর হলো 45 ডিগ্রি মনে রাখা যায়। 45 ডিগ্রিটা আমি পরে বলে দিচ্ছি। এই পাঁচটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। এখন এই যে চারটা মান মনে রাখবা, 0, হাফ, √3/2, √3/2, আর হলো 1। তো সব থেকে ছোটো হলো 0, তারপরে হলো বড় হলো হাফ, হাফের থেকে বড় হলো √3/2, তারপরে হলো 1। আবার হাফের থেকে বড় আরেকটা আছে, সেটা হলো 1/√2, এখানে 1/√2 আছে। তো এটা আগেই না, এটা আমি পরে বলতেছি। 0, হাফ, √3/2, 1 এগুলো মনে রাখবা। আবার আস্তে আস্তে কমার ক্ষেত্রে প্রথমে সব থেকে বড় হলো 1, তারপরের বড়টা হলো √3/2, তারপরের বড়টা হলো 1/2, তারপরে হলো 0। আর এই যেগুলো মুখস্থ রাখবা, এগুলো মুখস্থ, আমি যেগুলো স্টার দিচ্ছি, sin θ = 1/cosec θ, cos θ = 1/sec θ, tan θ = 1/cot θ, এগুলো মুখস্থ। এখন মনে রাখবা sin θ = 0, sin 0 = 0। সাইনের গ্রাফ হলো এটা হলো 1। সাইনের মান সবসময় -1 এর থেকে বড়, -1 এর সমান অথবা এর থেকে বড়, অথবা 1 এর সমান অথবা 1 এর চেয়ে ছোট, অর্থাৎ -1 এর চেয়ে ছোট হবো না, আবার 1 এর চেয়ে বড় হবো না। এইটা হলো সাইন থিটার হলো একটা ব্যবধি বলা চলে। এখন এই ব্যবধির ক্ষেত্রে আমরা একটা সাইন থিটার গ্রাফ দেখতে পাই। sin 0 এর জন্য মান হলো, তুমি দেখতে এরকম একটা গ্রাফ পাবা। sin x এর জন্য y = sin x এর জন্য এরকম একটা গ্রাফ পাবা। এখন এই গ্রাফের ক্ষেত্রে x এর মান যদি তুমি 0 বসাও, x অক্ষে x এর মান যদি তুমি 0 বসাও, তাহলে y এর মান অর্থাৎ sin থিটা এর মান পাবা 0। তাহলে এই যে মনে রাখবা sin 0 = 0। তারপরে sin 30 এর মান হলো 1/, এই যে sin 0 এর মান 0। তাহলে এটা দেখো আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, তাই না? আস্তে আস্তে বাইরে এখানে 1 পর্যন্ত আসলো, এই যে 1 পর্যন্ত আসলো, এখানে 1 পর্যন্ত আসলো, আবার কইমা 0তে আসতেছে, আবার কইমা -1-এ আসতেছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে মনে রাখি, এখানে 0 ছিল, 0 থেকে আস্তে আস্তে বাড়লো, বাইরে এখানে sin 3 এসে গেল, ধরলাম আমি এইখানে হলো π/2, এখানে হলো পাই, ধরলাম আমি এই পর্যন্ত 30 ডিগ্রি আসলো, এখানে হলো 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, ধরলাম এখানে 30 ডিগ্রি পর্যন্ত আসলো। 30 ডিগ্রি পর্যন্ত আসার পরে 0 এর পরে কোন মান ছিল? হাফ, এই যে হাফ লিখলাম। তারপরে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি এর জন্য গেল হাফের পরে কোনটা আছে? √3/2। তারপর sin 90, π/2 এইখানে হবে না, π/2 এইখানে হবে, এখানে পাই হবে, এখানে 2π হবে, এখানে 3π/2 হবে। তাহলে এখানে 90 ডিগ্রি এর জন্য আসলো 1, এই যে 0, হাফ, √3/2, 1, 0, হাফ, √3/2, 1। এই যেভাবে মনে রাখবা। sin 0 এর জন্য 0, তুমি জানো sin 0 এর জন্য 0, তাহলে 30 এর জন্য বাড়বে। 0 এর পরে কোনটা ছিল? 0 এর পরে ছিল হাফ, তাহলে sin 30 এর জন্য হবে হাফ।
তারপরে হলো হাফের পরে কোনটা ছিল √3/2, তাহলে সাইন 60 এর জন্য কত হবে √3/2। তারপর সাইন 90 এর জন্য কত হবে, সাইন 90 এর জন্য হবে 1। তারপরে হলো সাইন 120, তাহলে এইখান পর্যন্ত আসলো 1। এখন আবার এইখানে কত, এইখানে হলো এই যে এটার সমান না, এটার সমানই তো, তাহলে সাইন 120 এর জন্য 1 থেকে আবার কমে এটা আসবো √3/2। এখানে কিন্তু দেখো পজিটিভ মান, এগুলো সবগুলা কিন্তু পজিটিভ মান √3/2। তাহলে সাইন 150 এর জন্য এখানে 1 থেকে কমে আবার √3/2 আসলো, সাইন 150 এর জন্য আসবে 1/2, সাইন 150 হলো 1/2, এই যে কমতেছে, সাইন 150 এর জন্য 1/2। সাইন 180 ডিগ্রি, এখানে সাইন 180 ডিগ্রি এর জন্য এই যে পাই এর জন্য অর্থাৎ 180 ডিগ্রি এর জন্য 0। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তোমাদের হয়তো এটা শর্টকাট টেকনিক নাও লাগতে পারে, যখন তোমরা বারবার ম্যাথ করবা তোমাদের মনে থাকবে আস্তে আস্তে, ওইগুলোর ক্ষেত্রে এইভাবে ভিজুয়ালাইজ করে করে তোমরা অঙ্ক করবা, তখন দেখবে আস্তে আস্তে মাথায় এগুলো গেঁথে যাবে। কিন্তু হুট করে আজকের পরে তোমার মাথায় গাঁথবে না, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। যখনই মনে হবে আমি এগুলো ভুলে গেছি, এরকম এইটা বের করে আবার দেখতে হবে, এটা আবার বারবার খাতায় নিজের যে কোনো সময় মনে পড়লে খাতায় লিখতে হবে। মানে যত প্র্যাকটিস করবা তত মাথায় মনে থাকবে বেশি, যত তুমি প্রয়োগ করতে পারবা তুমি যত লিখতে পারবা। তারপরে হলো আরেকটা জিনিস মনে রাখবা, y = cos x ফাংশনের গ্রাফটা হলো এই যে এরকম। এখন cos 0 এর মান হলো 1, এই যে cos, এইখানে আমরা 0 বসাইলাম, মানটা পাইলাম 1। তাহলে 1 এর পরে দেখো মানটা আস্তে আস্তে কমতেছে, তাহলে আমরা এখানে কি দেখছিলাম, 1 এর পরে কইমা আসলো √3/2, √3 এর পর √3/2 এর পরে কইমা আসলো হাফ, তারপরে আসলো 0। তাহলে আমরা cos 0 এর জন্য পাইলাম 1, তাহলে cos 0, তাহলে cos 0 এর জন্য পাইলাম 1। cos 30 আমরা 1 এর পরে কি দেখছিলাম, 1 এর পরে দেখছিলাম হলো √3/2, তাহলে cos 30 এর মান হবে √3/2। মানে 1 থেকে এটা কমবে আস্তে আস্তে, কইমা দেখো, কইমা আবার √3/2, এখানে cos 60 ডিগ্রি, √3/2 এর পরে কত আছে হাফ, তাহলে এখানে হবে হাফ। আবার cos 90, হাফের পরে কি ছিল 0, মানে এটা হলো 0 থেকে আস্তে আস্তে বাইরে 1 পর্যন্ত আসবে, আবার 1 থেকে কইমা আবার নিচ দিকে আসবে, এই যে 0 থেকে বাইরে 1 পর্যন্ত আসবে, তারপরে 0 আসবে, তারপরে মাইনাসের দিকে যাবে, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে দেখা গেল 1 থেকে বাইরে প্রথমে 0 আসলো, এই যে 0 আসলো, তারপরে দেখো ঋণাত্মকের দিকে যাইতেছে, এখানে হলো 90 ডিগ্রি পর্যন্ত, আর এখানে হলো 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি পর্যন্ত আসলো, তারপরে হলো এইখানে আসলো 120 ডিগ্রি, 120 ডিগ্রি এর জন্য 1 এর পরে কি ছিল, এইখানে 0 এর পরে কত ছিল -হাফ, তাই না। এখন আমরা লিখবো -হাফ, এই যে এখানে 0 পাইলাম, এখন 0 এর পরে আমরা পাবো -হাফ, তারপরে এখানে পাবো হলো -√3/2, কারণ এই যে দিকে সব ঋণাত্মক, -হাফ -√3/2, তারপরে হলো cos 180 ডিগ্রি =-1। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো, মাথার মধ্যে বারবার আনতে পারো। আর যদি এর থেকে কোনো তোমরা শর্ট টেকনিক পাও সেটাও মনে রাখতে পারো। আমি কোনো শর্ট টেকনিকভাবে মনে রাখতাম না, আমি এইভাবে মাথায় রেখে রেখে মনে রাখতাম, আমার কাছে এটাই ভালো লাগতো। তো এই পর্যন্ত গেল। এখন হলো তুমি যদি এই দুইটা মনে রাখতে পারো, তুমি সাইন আরেকটা জিনিস, সাইন 45 এর মান হলো 1/√2, আর cos 45 এর মানও হলো 1/√2, এটা মনে রাখবা, ঠিক আছে, এটা মনে রাখবা। এখন আমরা পরের পৃষ্ঠায় যাই। y = tan x এর ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবা। tan 45 এর মান হলো 1, এটাকে আগে এটা মনে রাখবা যে tan 45 ডিগ্রি এর মান হলো 1। এটা কিভাবে আসলো, আমরা জানি tan θ = sin θ ভাগ হলো cos θ। আমরা কি জানছিলাম, tan 45, এখানে যদি 45 দেই তাহলে এখানেও 45, এইখানেও 45, তাহলে দেখো sin 45 এর মান হলো 1, sin 45 এর মান হলো 1/√2, cos 45 এর মান হলো 1/√2, তাহলে এটা কাটা থাকে 1, অর্থাৎ tan 45 এর মান হলো 1। আরেকটা জিনিস মনে রাখবা, tan 90 এর মান হলো 1/0, tan 90 এর মান হলো 1/0 বা ইনফিনিটি। এটা কিভাবে আসলো, tan 90 = sin 90 ভাগ হলো cos 90। আমরা sin 90 কত পাইছিলাম, sin 90 পাইছিলাম 1, cos 90 পাইছিলাম হলো 0, এই যে 1/0 বা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। আর tan 0 এর মান 0, কারণ sin 0 এর মান 0, cos 0 এর মান হলো 1, এইভাবে মনে রাখবা, এটা হলো 0। তো tan 45 এর মান 1, এটা আগে মাথায় রাখবা। tan 90 এর মান হলো অসংজ্ঞায়িত বা 1/0, tan 0 এর মান হলো 0, tan 45 এর মান 1। তাহলে দেখো এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাড়ার পরেই ইনফিনিটি হয়েছে।
তাহলে এইটা 30-এর মান হবে 1/√3। 1-এর থেকে এবং 0 এর 1-এর মাঝখানের সংখ্যা হলো এরকম একটা ছোট সংখ্যা তুমি পাবে। তারপরে tan 60°, tan 60° এর মান হলো √3। এটা মনে রাখতে পারো। তো এখন আমরা কটের ক্ষেত্রে দেখব। কটের ক্ষেত্রে হলো যে আমরা tan 90 এর জন্য যখন যেমন হলো অসংজ্ঞায়িত মান পেয়েছিলাম, আমরা cot 0 এর ক্ষেত্রে ওইখানে tan 90, এখানে হলো cot 0 এর জন্য অসংজ্ঞায়িত মান পাবো। আর cot 90 এর জন্য মান পাবো, যেহেতু tan আর cot হলো পুরোপুরি উল্টা, tan θ = 1/cot θ। আমরা এখানে cot θ tan 90 এর জন্য পাইছিলাম 1/0, তাহলে cot 90 = 0/1, উল্টা 0/something = 0, তাহলে cot 90 এর মান হলো 0। cot 60, এখানে tan 60 এর মান পেয়েছিলাম √3, cot 60 এর মান হবে 1/√3। আবার এখানে tan 30 এর জন্য মান পেয়েছিলাম হলো 1/√3, আমরা cot 30 এর জন্য মান পাবো তার উল্টা √3। আর এখানে cot 0 এর জন্য হলো ইনফিনিটি, সেটা তো বললামই। এবং আমরা দেখছিলাম sin θ হলো cosec θ এর বিপরীত, তাহলে যখন আমরা sin 90 এর জন্য মান পাইলাম 1, আমরা cosec θ এর জন্য মান পাবো হলো 1ই, কারণ 1-এর বিপরীত কত? 1-এর বিপরীত হলো 1। 1-এর বিপরীত একই, মানে 1-এর বিপরীত সংখ্যা একই, তাহলে cosec 90 এর মান হলো 1। তাহলে হলো cosec 60 এর মান হলো 2/√3, কারণ আমরা sin 60 এর জন্য মান পেয়েছিলাম হলো √3/2, cosec 60 এর মান হলো 2/√3। তো এইভাবে cosec sin 45° এর মান পাইছিলাম 1/√2, তাহলে cosec 45 এর মান হবে √2। আবার হলো এইখানে হাফ পাইছিলাম হলো sin 30 এর জন্য মান পাইছিলাম হাফ, তাহলে cosec 30 এর জন্য মান হবে 2। এই কোসেকের মানগুলো মনে রাখার জন্য অতটা প্যারা নিতে হবে না, কারণ এগুলো অতটা লাগে না। sin cos tan এই তিনটা মনে রাখলেই হয়, আর tan মনে রাখতে পারলে কটও মনে রাখা যায়। আর এগুলো মনে ওই যে উল্টা বিপরীত এইভাবে মনে রাখলেই সহজে বের করা যায়, ঠিক আছে। তারপরে হলো sec θ, আর হলো sin 0 এর মান পাইছিলাম 0, তাহলে cosec θ যদি 0 যদি বিপরীত পাশে আসে, cosec θ এর জন্য 0, cosec 0 এর মান জন্য যদি 1/sin θ হয়, মানে 1/0 হয়, তাহলে 1/0 মানে হলো অসংজ্ঞায়িত। cosec 0 এর মান হলো অসংজ্ঞায়িত। sec θ আমরা cos θ হলো sec θ এর বিপরীত, cos θ হলো 1/sec θ। তো আমরা cos θ এর ক্ষেত্রে কি দেখছিলাম? cos θ এর ক্ষেত্রে আমরা 0 তে দেখছিলাম হলো cos 0 এর মান হলো 1, তারপরে আস্তে আস্তে হলো কমে √3/2, cos 30 এর মান পাইছিলাম √3/2, তারপরে হলো cos 60 এর cos 45 এর জন্য মান পাইছিলাম 1/√2, তারপরে হলো cos 60 এর জন্য মান পাইছিলাম হলো 1/2, cos 90 এর জন্য মান পাইছিলাম হলো 0। তাহলে ওইভাবেই sec 0 এর জন্য মান হলো, আমরা cos 0 এর মান পাইছিলাম 1, তাহলে sec 0 এর মান হলো 1। তাহলে এটা sec 30° এর মান হলো, sec 30° এর মান হলো 2/√3। আবার এখানে sec 60° এর মান হলো √2, sec 45 এর ডিগ্রি মান হলো √2, sec 60° এর মান হলো, এখানে আমরা 1/2 পাইছিলাম, তাহলে আমরা 2 পাবো। sec 90 এর জন্য মান পাবো হলো অসংজ্ঞায়িত, কারণ এখানে 0 ছিল, 1/sec এখানে চলে গেলে cos, যদি এখানে এসে cos 90 এর জন্য মান হলো 0, 1/0 = ইনফিনিটি। আশা করি এইভাবে তোমরা মনে রাখতে পারবা। আর যদি আমার এখানে বোঝানোতে কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো। ধন্যবাদ।